আমাদের বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তার বিভিন্ন মতামত রাজনীতির ব্যাপারে সেটার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে উনি ভালো মানুষ, সজ্জন মানুষ। বাংলাদেশের অনেক বছর পরে একজন ভালো, সজ্জন, সৎ মানুষকে সেনাপ্রধান হিসেবে পেয়েছে। আমরা এই যে মইনি মোহাম্মদের মতো টাউট দেখছি, আমরা এই যে আজিজের মতো টাউট বাটপাট দেখছি, আমরা বিভিন্ন সেনাপ্রধান সিনিয়র অফিসারগুলোকে দেখছি একদম আপাদমস্তক ক্রিমিনাল, শয়তান, একদম জীবন্ত। জেনারেল তারেক আহমদ সিদ্দিকী জীবন্ত ইবলিস শয়তান ছিল একটা, যারা বাংলাদেশে বসে ভারতের স্বার্থ রক্ষা করেছে। তো সেই জায়গা থেকে উনি এমনিতে নামাজি মানুষ, দাঁড়িয়ে রাখতেই পারেন, হজে গেছেন, এটা আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতিতে আছে। তো এটা নিয়ে কথাবার্তা বলা, বিশেষ করে যারা বাংলাদেশে ভারতের দালাল আছে এবং ইন্ডিয়ান মিডিয়াতে একই রকম আমাদের ব্যাটালিয়ানের নাম, আমাদের বিভিন্ন কোম্পানি কমান্ডের নাম কী হবে, মেয়েদের কোম্পানি হবে সেটাও দুজন মহিলা সাহাবীর নামে করবে, তারা অলরেডি ঘোষণা দিয়েছে। সমস্যাটা কোথায়? এটাই তো কালচার বলা হবে। অতএব যেভাবে উনি আসেন না কেন, সেনাপ্রধানের দাড়ি রাখা এবং 4 খলিফার নামে 4টি ব্যাটালিয়ন নামকরণে এক শ্রেণীর ব্যক্তিবর্গ ক্ষুব্ধ। আপনি কি বলবেন? দেখেন, কোনো মুসলমান যদি ধর্মীয় কারণে দাঁড়িয়ে রাখেন, এটা একান্তই তার নিজস্ব ব্যাপার এবং এটা তার আল্লাহর সাথে তার সম্পর্কের ব্যাপার। আমাদের বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তার বিভিন্ন মতামত রাজনীতির ব্যাপারে সেটার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে উনি ভালো মানুষ, সজ্জন মানুষ। বাংলাদেশের অনেক বছর পরে একজন ভালো, সজ্জন, সৎ মানুষকে সেনাপ্রধান হিসেবে পেয়েছে। আমরা এই যে মইনি মোহাম্মদের মতো টাউট দেখছি, আমরা এই যে আজিজের মতো টাউট বাটপাট দেখছি, আমরা বিভিন্ন সেনাপ্রধান সিনিয়র অফিসারগুলোকে দেখছি একদম আপাদমস্তক ক্রিমিনাল, শয়তান, একদম জীবন্ত। জেনারেল তারেক আহমদ সিদ্দিকী জীবন্ত ইবলিস শয়তান ছিল একটা, যারা বাংলাদেশে বসে ভারতের স্বার্থ রক্ষা করেছে। বর্তমান সেনাপতি গণ অভ্যুত্থানের সময় কিন্তু হিস্টোরিক রোল প্লে করেছেন। আপনার 3 তারিখে দরবার ডেকে, পরপর আপনার দরবার ডেকে সেখানে জুনিয়র অফিসারদের তিনি মতামত নিয়েছেন। কারণ বিভিন্ন জায়গাতেই আমাদের সেনা সদস্যরা, আমাদের সিপাহী, আমাদের জওয়ানরা, আমাদের জুনিয়র অফিসাররা তাদের দেশের নাগরিকদের উপরে গুলি চালাতে কমফোর্টেবল ফিল করছিলেন না। অতএব সেই জায়গায় যখন দরবারে মতামত নেওয়া হয়, এটা খুব পরিষ্কার ছিল যে প্রিডমিনেন্টলি অধিকাংশ অফিসার এই গণহত্যায় অংশগ্রহণ করতে চান নাই, শুধুমাত্র উপরের দিকের কিছু আওয়ামী ক্রিমিনাল ছিল, এরা ছাড়া। অতএব সেই জায়গায় সেনাপ্রধান একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে জনগণের পক্ষে ছিলেন এবং তিনি কিন্তু যথেষ্ট বড় ঝুঁকি নিয়েছেন। শেখ হাসিনাকে কনভিন্স করে দেশত্যাগ করার যে গল্পটা আমরা শুনেছি, যে উনি এবং শেখ হাসিনা কিন্তু মুখোমুখি হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনার এসএসএফ ওনাকে গুলি করে ফেলে, তো উনি বলছে আমারও ফোর্স আছে, তো ফ্যামিলিকে কনভিন্স করা, জয়কে দিয়ে তাকে দেশের বাইরে পাঠানো, এগুলো। তো সেই জায়গা থেকে উনি এমনিতে নামাজি মানুষ, দাঁড়িয়ে রাখতেই পারেন, হজে গেছেন, এটা আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতিতে আছে। তো এটা নিয়ে কথাবার্তা বলা, বিশেষ করে যারা বাংলাদেশে ভারতের দালাল আছে এবং ইন্ডিয়ান মিডিয়াতে একই রকম আমাদের ব্যাটালিয়ানের নাম, আমাদের বিভিন্ন কোম্পানি কমান্ডের নাম কী হবে, মেয়েদের কোম্পানি হবে সেটাও দুজন মহিলা সাহাবীর নামে করবে, তারা অলরেডি ঘোষণা দিয়েছে। সমস্যাটা কোথায়? এটাই তো কালচার। ভারতে কি অবস্থা আছে? ভারতের প্রত্যেকটা রেজিমেন্টের আলাদা নিজস্ব ধর্মীয় স্লোগান আছে, তাদের মিসাইলের নাম আছে যেগুলো মহাভারত, রামায়ণ, পুরাণের যে কিংবদন্তি আছে সেগুলোর নামে তারা করেছেন। তাদের নিজস্ব মানে জিগর আছে, যে তারা যেটা বলে তারা করে, ওয়ার ক্রাই বলে, ব্যাটল ক্রাই। তো সেগুলো তারা করতে পারলে তাদের ধর্ম মোতাবেক, আমরা করলে সমস্যা কোথায়? আমাদের চন্দন নন্দীরা মনে করছেন যে এটা করলে পরে বাংলাদেশের আর্ম ফোর্সেসে ইসলামীকরণ হচ্ছে, ইসলামাইজেশন হচ্ছে, ইসলামপন্থীদের ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে। সমস্যাটা কোথায়? এদেশের আর্ম ফোর্সেস মুসলমান দেশ, 90% লোক মুসলমান, আর্ম ফোর্সেসে তাই। তো তারা কি করবে? এরপরে কন্টিনিউয়াসলি আপনারা আমার রংপুর দখল করে নিচ্ছেন, আমার চিটাগং দখল করে নিচ্ছেন, আমার ফেনি কাইটা ফেলবেন, আমার চিকেন নেক বানাবেন, এটা করবেন সেটা করবেন। তো আমার ফোর্সেসরা তখন কীভাবে আচরণ করবে এগুলো? অথবা আমি সেনাপ্রধানকে স্যালুট করি যে উনি ওনার ধর্ম বিশ্বাসে অটুট আছেন এবং ব্যাটালিয়ান কোম্পানির যেই ধরনের নাম আমাদের সংস্কৃতি, আমাদের তাহাজিব তমুদ্দুনের সাথে যায় তেমন নামকরণ করেছেন, সেটাকে ওয়েলকাম করি এবং ঠিক এইভাবেই এটা করতে হবে। আমাদের এই যে শিখা অনির্বাণ বন্ধ করে দিয়েছে সম্ভবত, দেখলাম আপনার, যদিও গ্যাসের কথা বলেছে, অনেকে বোধ করছেন এই আগুন পূজা বন্ধ করা দরকার, যে মুসলমানের দেশে এটা কেন থাকতে হবে, এবং এটা খুব ভালো কাজ করেছেন।
মানে আপনি কাদেরকে স্মরণ করবেন? আমাদের বীরদেরকে স্মরণ করার তো আরও 100টা উপায় আছে, তাদেরকে স্মরণ করেন না, স্মরণ করতে তো কেউ নিষেধ করে নাই। কিন্তু আপনার অন্যের মতো আগুন পূজা করে সেটা করতে হবে কেন? আগুন পূজা তো আমার সংস্কৃতির সাথে যায় না, যারা করতে চায় তারা করুক না। তো সেই জায়গাতে আমি ওয়েলকাম করি। এবং সেনাপ্রধান রিসেন্টলি আপনার এনডিসিতে গত মাসে দেখলাম সম্ভবত, অথবা মে মাসে, উনি যে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা খুবই সমালোচিত হয়েছে ভারতে, আমরা এই বক্তব্যকে ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম জানাই, যে আমাদের ভালো কমব্যাট মাল্টি রোল এয়ারক্রাফট নাই, উনি বলেছেন। এবং এরপরেই কিন্তু আপনারা দেখবেন যে চায়না এবং পাকিস্তানের বানানো GF-17 থান্ডার জেট কেনার একটা আলোচনা তৈরি হয়েছে। পিলখানা গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত ছিল, রিপোর্টে আসছে, প্রতিবেদনে আসছে। তাপস থেকে শুরু করে হাসিনা, তখনকার কিছু এই যে মঈনুল আহমেদের মতো টাউট বাটপার কর্মকর্তারা সবাই জড়িত ছিল এটার সাথে। মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল কারেক্টলি গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার করা দরকার যে তারা আসলে বাংলাদেশের সেনাবাহিনীর কী কী ক্ষতি করেছে। অতএব সামগ্রিকভাবে আমি মনে করি যে, এবং চিফ কিন্তু একটা কথা বারবার বলেছেন যে আমি ক্ষমতা নিতে চাই না, প্রথম দিন থেকে বলেছেন যে আমি সামরিক বাহিনী, সেনাবাহিনী দেশ চালাইতে পারবে না, এটা তার দায়িত্ব না, সে ক্ষমতা নিতে চায় না, এই কথাটা বারবার বলেছে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে তার এরকম কোনো উচ্চাভিলাষী জায়গা নাই। অতএব সেই জায়গাতে তার যে মডার্নাইজেশন প্ল্যান, এই আধুনিকীকরণ করা, আমাদের সামরিক বাহিনীকে ব্যাটল প্রিপেয়ারনেস করা, যুদ্ধের প্রস্তুতি রাখার যে জায়গাগুলো তার দরকার সেটা করা, এর প্রত্যেকটার জন্য আমরা তার পাশে থাকব, তার সাথে আছি, লড়াই করব। আবার একইভাবে এই বাহিনীগুলোর সংস্কার করবার জন্য, বাংলাদেশের উপযোগী করবার জন্য যা যা করা দরকার সেটাও আমরা করব, এবং এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দায়িত্ব। আপনার একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, এক শ্রেণীর মানুষ এটা নিয়ে কথা উঠিয়েছেন। আপনি বলেছেন 71-এ নয়, আমরা স্বাধীন হয়েছি 1947-এ। এ বিষয়ে আপনার ব্যাখ্যা চাই। দেখেন, আপনি যদি স্বাধীনতার প্রশ্ন আলাপ করেন, অথবা কোন যুদ্ধটা স্বাধীনতার যুদ্ধ, তাহলে দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে যে আপনি পরাধীন ছিলেন, যে রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, তো এর মানে হচ্ছে ওই যুদ্ধের আগের দিনও আপনি ওই রাষ্ট্র নামে হাজির ছিলেন এবং আপনি পরাধীন ছিলেন। এখন 71-এর মার্চ মাসের আগে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই রাষ্ট্রটা আগে স্বাধীন ছিল, পাকিস্তান নামক রাষ্ট্র এসে ওই রাষ্ট্রটাকে দখল করে পরাধীন করে ফেলছে। যেই রাষ্ট্রের বিরুদ্ধে আমি যুদ্ধ করে পরে আবার স্বাধীন হয়েছি, বাস্তবতাটা কি এরকম কিনা? বাংলাদেশ নামে তো কোনো রাষ্ট্রের আগে ছিল না। পাকিস্তান রাষ্ট্র তো বাংলাদেশ রাষ্ট্রকে কোনো দিন এসে দখল করে নাই, যেভাবে ব্রিটিশরা করছে। তাহলে আমি পরাধীন ছিলাম কবে? কাদের দ্বারা পরাধীন ছিলাম? আমি পরাধীন ছিলাম ব্রিটিশের হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, যাদের কাছ থেকে পুরো হিন্দুস্থানের মানুষকে 200 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে স্বাধীনতার জন্য। অতএব স্বাধীনতার যুদ্ধ হচ্ছে 47-এর লড়াই, যেটাকে আমরা স্বাধীনতা বলি, যে ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। 3টা দেশ একসাথে স্বাধীন হয়েছে, যে নামে হয়েছে আর কি। তাহলে 71 কী ছিল? 71 ছিল আমার মুক্তির লড়াই, যে ওই স্বাধীনতার সময় আমি যে অধিকারগুলো চেয়েছিলাম, সেই অধিকারগুলো পাকিস্তান নামক রাষ্ট্র আমাকে দেয় নাই। এবং পাকিস্তান রাষ্ট্রটা কে বানিয়েছে? এই বাঙালিরাই বানাইছে, এই বঙ্গীয় অঞ্চলের মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুরা মিলে এরা দেশটা বানাইছে। তো যে দেশটা সে বানাইছে, সেই দেশে সে পরাধীন থাকে কিভাবে? শেখ মুজিব তো পাকিস্তান আন্দোলনের কর্মী ছিল। শেখ মুজিব তো পাকিস্তান আমলের নির্বাচনেই 70 সালে ইলেকশনে জিতছে। পরাধীন দেশের যে নির্বাচনে যেতে কিভাবে? তখন তো সরকারি দল ছিল মুসলিম লীগ। যে দেশে আপনি পরাধীন, সেই দেশে আপনি নির্বাচনে বিজয়ী হন কিভাবে? সরকারি দল হন কিভাবে? এটা হইতে পারে না তো আপনি। তাহলে সেই বাস্তবতা আমি যেটা বলেছি, যে 71 হচ্ছে আমার মুক্তির লড়াই। এই জন্য দেখবেন এটাকে বলা হয় লিবারেশন ওয়ার, মুক্তির লড়াই, ফ্রিডম স্ট্রাগল বলা হয়। স্বাধীন মানে মুক্তির আন্দোলন। আমার যে স্বাধীনতা, আমার যে আকাঙ্ক্ষাগুলোকে থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, আমি সেগুলো চেয়েছি, সেটার লড়াই। তো এই জন্য হচ্ছে যে এটাকে এই স্বাধীনতা যুদ্ধ বলে যেটা করা হয়, এখানে একটা ভারতীয় ন্যারেটিভ আছে। কারণ হচ্ছে ভারত আমাদের দেশের মানুষকে বুঝাইতে চায় যে পাকিস্তান তোমাদেরকে দখল করে রাখছিলা, তোমরা পাকিস্তানের কলোনি ছিলা, আমরা সাহায্য করে তোমাদেরকে স্বাধীন বানাইছি। তাহলে এখানে তখন একটা কৃতজ্ঞতার প্রশ্ন আসবে, যে আমরা পাকিস্তানের হাতে পরাধীন ছিলাম, ভারত আমাদেরকে স্বাধীন করে দিছে, অতএব আমরা আজীবন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকব, যেই কৃতজ্ঞতার জন্য আমাদেরকে দায় মেটাতে হবে।
এই জন্য দেখবেন আওয়ামী লীগ যখনই আসে সে ৭১-এর এই স্বাধীনতার গল্পটা বলে তার দায়ের জায়গা থেকে, এবং ভারত আমাদেরকে বারবার দেখবেন এই ঋণের কথা মনে করায় দেয় যে অ্যাজিফ আমার ঋণ পরিশোধ হয়নি এখনও, ৭১ সালে আমাকে যে সাহায্যটা করেছে। তো এই জন্য আমরা বলছি যে একটা জাতির মুক্তির লড়াইতে শত শত বছরের লড়াইয়ের বিভিন্ন স্টেশন আছে। ৪৭ যেভাবে একটা স্টেশন ছিল, ৭১ সালেও একটা স্টেশন ছিল, এবং এইখানে কখনো দাঁড়ি হয় না মুক্তির লড়াইতে। মুক্তির লড়াই হচ্ছে চলমান। এটা ৯০-তে এক নামে ফিরে আসে, এটা ২৪-এ এক নামে ফিরে আসবে, আবার আগামী দিনগুলোতে আবার আর এক নামে ফিরে আসবে। এই বছর যারা ইন্টার পরীক্ষা দিয়েছে পানি সাঁতরায়, ওরাই আগামী দিনের মুক্তির লড়াইতে বিভিন্ন ব্যক্তি এবং সরকারের বিরুদ্ধে ওরা আন্দোলন করবে। তখন ওটা আবার ভিন্ন নামে আমরা বলবো তরুণদের আন্দোলন। এটা কখনো দাঁড়ি পড়বে না। এই মুক্তির লড়াইটা হচ্ছে চলমান। এক এক জেনারেশন আপনি এক এক নামে এই সন্তানকে ডাকবে, কিন্তু এটার মূল জায়গাটা হচ্ছে আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন।